This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আর রাত ৮টা মানেই হাজির ঠোঁটকাটা। রোববার ঠোঁটকাটা, আমি শুভজিৎ। আর ঠোঁটকাটা হাজির মানেই সেই সমস্ত বিষয় হাজির। আজ ঠোঁটকাটার শুরুতে আপনাদের একটা গল্প শোনাবো, একটা প্রচলিত গল্প। আপনারা অনেকেই এই গল্পটা জানেন, তবুও এই সময় সেই গল্পটা বলতে ইচ্ছা করছে, তার কারণ প্রাসঙ্গিকতা। দস্যু রত্নাকরের গল্প বলবো আপনাদের আজ। লোহার গদা নিয়ে বনের মধ্যে তিনি লুকিয়ে থাকতেন, লোক দেখলেই লুট করতেন। একদিন ব্রহ্মা আর নারদ সেখানে এলেন। পরিবারের কেউ তার পাপের বোঝা বইবে না জেনে রত্নাকর কাতর হয়ে পড়লেন। আর তারপর ব্রহ্মার দেখানো পথেই দস্যু রত্নাকর হয়ে উঠলেন মহর্ষি বাল্মীকি। আমাদের বীরভূমের যিনি কেষ্টমণ্ডল, সেই কেষ্টমণ্ডলেরও তেমন কোনো বদল হচ্ছে না? এই প্রশ্ন কিন্তু আমার একার নয়, এই প্রশ্ন অনেকের। আবারও বলি, আমি প্রতিনিধিত্ব করছি। আজ মেয়েকে নিয়ে তিনি কঙ্কালীতলায় গিয়েছিলেন পুজো দিতে। ओम तद विष्णु ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री सहस्रधा नमस्ते। পুজো দিলেন মেয়ে, স্ত্রী, মেয়ের বান্ধবী আর দলের নাম্বার 1 আর নাম্বার 2 নামে। আসার জন্য ছটফট করছি, মা ডাকলে মায়ের কাছে যাবো, তারাপীঠ যাবো, সব জায়গায় যাবো। নিজের মেয়ে দিলাম, সুতপা পাল দিলাম, আমার স্ত্রীর নামে দিলাম অভিষেক মমতা ব্যানার্জি। চমকে দেওয়ার মতো ব্যাপার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও পুজো দিলেন বীরভূমের অনুব্রত মণ্ডল, মানে কেষ্টমণ্ডল। জেল থেকে বেরোনোর পর আগেও অভিষেকের নাম শোনা গিয়েছে কিন্তু এই কেষ্টর মুখে। খুব গুরুত্বপূর্ণ বিষয়। কেউ ভেদাভেদ করো না, মুখ্যমন্ত্রীর নির্দেশ, অভিষেকের নির্দেশ, সবাই মিলে শান্তি বজায় রাখো। সবাইকে ভালোবাসছি, সবাই থাকবে, সবাই আসবে, সবাই একসঙ্গে চলবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ, অভিষেকের নির্দেশ। আপনাদের মতন আবারও আমিও তাদের বক্তব্য শুনছিলাম, এবং শুনতে গিয়ে সেই দস্যু রত্নাকরের কথাই কিন্তু মনে পড়ে গেল আবার। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সেখানেও নাম মাহাত্ম্য। ব্রহ্মা তাকে পাপ তাড়াতে রাম নাম উচ্চারণ করতে বলেছিলেন, কিন্তু রত্নাকর রাম নাম উচ্চারণ করতে পারলেন না। তখন ব্রহ্মা তাকে কি বললেন? বললেন, তুমি মরা মরা বলো। দুবার মরা বললেই একবার রাম নাম উচ্চারণ হয়ে যাবে। আর সেই নাম করতে করতেই দস্যু রত্নাকর হয়ে গিয়েছিলেন মহর্ষি বাল্মীকি। কেষ্টমণ্ডল কি তাহলে পাল্টে গেলেন? সময় সে প্রশ্ন করতে বাধ্য করছে। অনেককে কাঁদিয়েছেন, কিন্তু কেষ্টমণ্ডলকে কেউ কখনো কাঁদতে দেখেছেন? কঙ্কালীতলার মন্দিরে সেই ছবি দেখা গেল। কেষ্টমণ্ডল কি তাহলে বুঝতে পারছেন সময় পাল্টাচ্ছে? অভিষেকের নাম না বললে কেষ্ট মিলবে না, তাই কেষ্টর গলাতেও কি অভিষেকের নাম? তাতে ববি হাকিমরা খানিক দুঃখ পেলেও পেতে পারেন। তিহারের দরজা খুলে অনুব্রত বেরিয়ে আসার পর যারা ভেবেছিলেন বাঘ বেরোলো বনে, ও বীরভূমের বাঘ বীরভূমের বাঘই থাকবে। আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না। খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা, হায়নারা হুম হুম করে, কারণ বাঘ ভেতরে আছে বলে। সেই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাস তুলে পালায়। এই ওখানকার বিরোধীরা ল্যাস তুলে আবার পালিয়ে যাবে। এসব আজে বাজে অশিক্ষিত লোককে দেখাচ্ছে। কেষ্টমণ্ডলের অনেক কিছুই পাল্টে গিয়েছে। অনেক সময় দেখা যাচ্ছে তিনি অন্যের কাঁধে ভর না রেখে হাঁটতে পারছেন না। কেষ্টমণ্ডল বলছেন তার টাকার অভাব, তাই গ্রামের বাড়ির পুজো এবার পাত পেড়ে তিনি খাওয়াতে পারবেন না।
পুজো 4টে দিন আপনি কীভাবে কাটাবেন এবারে? আমি আসবো মায়ের কাছে 12টা 12:30টায়, মাকে প্রণাম করব, মায়ের পুজো দেখবো, চলে যাবো। দাদা খাওয়া দাওয়া এবারে একটু অনেকেই জানতে যে দাদা না, আমি খাওয়ানো দাওয়ানো এবারে আমার খাওয়াতে বেশি ভালোবাসেন, কিন্তু আমার আর্থিক কন্ডিশন সেরকম, কেষ্টমণ্ডলের সেই অর্থে দেখতে গেলে আমরা যেটাকে বলি কোট আনকোট ইউএসপি কি, আমজনতা কেষ্টমণ্ডলকে কেন চেনেন? ওই যে চড়াম চড়াম, গুড় বাতাসা, নকুলদানা, পুলিশকে বোমা মারুন, সেই সিগনেচার কেষ্ট কোথায়? সেই প্রশাসনের পুলিশে বলে বোম মারুন, আমি বাড়ি থেকে বেরোতে দেবো না, ভেঙে দেবো, পারলে কিছু করে নেবেন, সাবধান। 7টা পর্যন্ত টাইম দেন, 9টা পর্যন্ত আমি ঢুকে যাবো, একজনের বাড়ি ঘর রাখবো না, গ্রাম ছাড়া করে দেবো। খেলা হবে, বাড়িতেও খেলা হবে, 4 জনা মিলেও খেলা হবে, বাড়িতে গিয়ে গিয়ে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, এই মাটিতেই খেলা হবে। এখন থ্রেড কালচার নিয়ে অনেক হইচই হচ্ছে। অনেকেই বলেন এই থ্রেড কালচারের মুখ কেষ্টমণ্ডল, তার পিছনে ছিল শীর্ষ নেতৃত্বের মদত। সেই কেষ্টমণ্ডলের গলায় এখন শান্তিরও বাণী। মুখ্যমন্ত্রীর নির্দেশ, অভিষেকের নির্দেশ, সবাই মিলে শান্তি বজায় রাখো। কেষ্টমণ্ডল যেন ঠিকই করে ফেলেছেন যে ওই ব্যাট প্যাড জুড়ে ক্রিজে পড়ে থাকবেন, মুখ থেকে কোনো বেয়াড়া শব্দ বেরোতেই দেবেন না। এটা এক প্রকার তিনি মনে হয় শপথ নিয়ে ফেলেছেন নিজের কাছে। কেউ বুঝিয়ে দিল আর 2টো বাইক দিয়ে দিলাম, লাভ নেই, অনেক বাইক পেয়েছে। শুনলেন কি বললেন কেষ্টমণ্ডল? অনেক বাইক পেয়েছিস আর না, একটু নতুন কেষ্টমণ্ডল বলে মনে হচ্ছে না? আলবাত হচ্ছে। কেষ্টমণ্ডল বলেছেন কালী পুজোর পর তিনি মাঠে নামবেন, কিন্তু আগের মতো খেলার চান্স পাবেন তো? মুখ্যমন্ত্রী বোলপুরে প্রশাসনিক বৈঠক করেছেন, কিন্তু বীর কেষ্টর সঙ্গে দেখা করা তো দূরের কথা, তার নাম পর্যন্ত মুখে আনেননি। কেষ্টমণ্ডল বলেছিলেন চিকিৎসার জন্য তিনি কলকাতায় যাবেন, তখন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করতে পারেন। কলকাতা যাবেন, সেদিন চিকিৎসার পাশাপাশি কি মানে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা কোনো পরিকল্পনা রয়েছে? না, আমি আমার নিজের চিকিৎসা করতে যাব একবার, তবে যাওয়া উচিত আমি মনে করি। মামলার জন্য হোক, দীর্ঘদিন জেলে থাকার জন্যই হোক, বা দলের ঘরের রাজনীতির সমীকরণ, মানে এই সমীকরণ বদলে যাওয়া, যে কারণে হোক না কেন, কেষ্টমণ্ডল কিন্তু এখন অনেকটাই ঠান্ডা, অনেকটাই কুল অ্যান্ড কাম যাকে বলে। অনেক হিসেব করে তিনি কথা বলছেন, অনেক হিসেব করে তিনি পা ফেলছেন। আজই ডাক্তার দেখাতে কলকাতার পথে রওনা দিয়ে দিয়েছেন অনুব্রত মণ্ডল। কবে ডাক্তার দেখাবেন, কতদিন থাকবেন, সেটা অবশ্য এখনো স্পষ্ট নয়, যদিও আজই উত্তরবঙ্গে চলে গিয়েছেন মুখ্যমন্ত্রী। তাহলে কি এবারও কেষ্ট রাত্রই থেকে যাবেন? যখন যাকে কাজে লাগে তখন কাজে লাগাই, কাজের সময় কাজই, কাজ ফুরালে পাজি হয়ে যায় দিদির কাছে। হয়তো এখন মনে হচ্ছে এখনই একটু দূরে থাকা দরকার। অনুব্রত এখন ছোঁয়াচে রোগ, অনুব্রত হয়তো কোনো ছোঁয়াচে রোগ আছে, দূরে থাকা দরকার। তাই বিপদ, বিপদ কি আর বলে কয়ে আসে? দক্ষিণবঙ্গের পর বিপদ এখন উত্তরে। নেপালের জলে সিঁদুরে মেঘ এ বাংলায়। আগামী 24 থেকে 48 ঘন্টা খবর খুব গুরুত্বপূর্ণ। 48 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। কেন বলছি? বিশেষ করে এই পরিস্থিতির অবনতি হতে পারে কোন কোন জায়গায় এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে, যা বোঝা যাচ্ছে বা যা পূর্বাভাস, মালদা এবং মুর্শিদাবাদে পরিস্থিতির কিন্তু যথেষ্টই অবনতি হতে পারে। পুজোর মুখে বাংলায় বিপদ জল। আর এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী আজই উত্তরবঙ্গে গিয়েছেন, উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকও তিনি করেছেন। বৈঠক শেষে মুখ্যমন্ত্রীর নিশানায় কিন্তু আবারও সেই কেন্দ্র। শুনুন। ইতিমধ্যেই আপনারা জানেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফ্লাডেও 1 পয়সা আমাদের দেয় না, যদিও ফ্লাড কন্ট্রোল বোর্ড, ফ্লাড অ্যাকশন এগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অধীনে। ফরাক্কা ব্যারেজ ড্রেজিং করে না, ফলে ফরাক্কায় আরও জল জমা রাখতে পারত, যার জন্য বিহারও ডুবে, বাংলাও ডুবে। দুটো রাজ্যেরই প্রবলেম হয়
ড্রেজিংটা করলে 6 লাখের জায়গায় অন্তত 4 লক্ষ ধারণ করতে পারত। তাহলে এই জায়গাগুলো অনেকটা কম ডুবত। দক্ষিণবঙ্গ বানভাসী, সেদিনও মুখ্যমন্ত্রীর তোপে কেন্দ্র ছিল। প্রশ্ন তুলেছিলেন কেন না জানিয়ে জল ছেড়েছে ডিভিসি, বলেছিলেন ম্যানমেড বন্যা। আর এবার নেপালের জলে পুজোর মুখে বিপদ, আর সেখানেও মুখ্যমন্ত্রীর তোপে সেই কেন্দ্র। উত্তরবঙ্গ রওনা দেওয়ার আগে তিনি বলে গেলেন মুখ্যমন্ত্রীর মুখে আবারও কেন্দ্রের বঞ্চনার কথা। না, কেউ খবরও নেয়নি এবং 1 পয়সা দেয়নি। বাংলাই একমাত্র যে ফ্লাডের টাকা থেকে বঞ্চিত। বন্যায় ভাসছে নেপাল, আর সেই জলই বিপদ হয়ে বাংলার দরজায় করা নাড়ছে। 6 লক্ষ কিউসেক হারে জল ছাড়ছে কোশি নদীর বাঁধ, 5 লক্ষ কিউসেক হারে জল ছাড়ছে গন্ডকের বাঁধ। তাহলে দক্ষিণবঙ্গের পর এবার কিন্তু উত্তরবঙ্গেও বিপদ। উত্তরবঙ্গে আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেনও না, সাধারণ মানুষের জন্য বলা, দক্ষিণবঙ্গ ডিভিসির জলে যেমন ভেসেছে, উত্তরবঙ্গে নেপাল থেকে কোশি নদীর জল ছেড়ে দিয়েছে কালকে 5 লাখ কিউসেক টন। দক্ষিণবঙ্গে ডিভিসি আর বানভাসী উত্তরবঙ্গের কারণ নেপালের কোশি নদী, ভাসছে নেপাল, সেখানে মৃত্যু মিছিল। নেপালের সেই জলে বিপদ বিহার বাংলায়, মহানন্দা ফুলহারের জলে বিপদে মালদা মুর্শিদাবাদও। বিপদ আরো বাড়িয়েছে ফরাক্কা ব্যারেজের ড্রেজিং না হওয়ায়। ফরাক্কা ব্যারেজ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। আগে ওরা 120 কিলোমিটার দেখভাল করত, এখন সেটা কমিয়ে 20 কিলোমিটারে এসে গেছে, কিছুই করে না। উনি যখন বিরোধী ছিলেন তখন তো লম্পঝম্প করে কেন্দ্রকে বলতেন যে রাজ্য সরকারকে কোনো রকম ত্রাণ দিও না, কেন বন্যাটা ম্যানমেড। তো বন্যাটা যদি সিপিআই আমলে ম্যানমেড হয়ে থাকে তো এই আমলে কি ওমেন মেড? পুরো উত্তরবঙ্গ ভাসছে। নির্বাচনের সময় সব আসে, বড় বড় কথা বলে আর চলে যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো অনেক আগে ইনিশিয়েটিভ নেওয়া দরকার ছিল। উত্তরবঙ্গের নদীগুলো বিপদসীমার উপর দিয়ে বইছে, টাঙ্গন থেকে শুরু করে পুনর্ভবা থেকে শুরু করে তিস্তা এবং অন্যান্য নদীগুলো আস্তে আস্তে ভয়ঙ্কর অবস্থার দিকে যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে উচিত প্রোঅ্যাক্টিভ হয়ে কাজ করা। দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকাতে জল নেমেছে, বিপদ এবার উত্তরে। সেই উত্তরবঙ্গের ধস বিধ্বস্ত দার্জিলিং, কালিম্পং। উত্তর কন্যার বৈঠকে এই প্রসঙ্গে মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। 10 নম্বর জাতীয় সড়ক, যেটা সিকিমের সাথে সংযুক্ত, আর্মিরা এই রাস্তাটা দিয়ে যাতায়াত করে। চিফ সেক্রেটারি মাস্ট টেক আপ দ্য ম্যাটার উইথ দ্য আর্মি। পুজোর মুখে সিঁদুরে মেঘ, ভয়ে সিটিয়ে উত্তরবঙ্গ, সঙ্গে মুর্শিদাবাদও। একদিকে পুজো, অন্যদিকে বন্যার থাবা, সবটাই মানুষের পাশে থাকতে হবে। পুজো বলে বন্যার ত্রাণের মানুষের কাছ থেকে সরে গেলে হবে না, এটাও কিন্তু একটা সেবা। সুতরাং বন্যার ত্রাণের মানুষের কাছে দাঁড়াতে হবে, পাশে দাঁড়াতে হবে। বিপদের দিনে যে পাশে দাঁড়ায় সেই তো বন্ধু, কিন্তু সেখানেই কেন্দ্রের দিকে আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বারবার বললেন বাংলাকে বঞ্চনা করা হয়েছে, বাংলা বঞ্চনার শিকার। না, কেউ খবরও নেয়নি এবং 1 পয়সা দেয়নি। বাংলাই একমাত্র যে ফ্লাডের টাকা থেকে বঞ্চিত। কেন্দ্রীয় সরকার ক্যালামিটি রিলিফ ফান্ডের যে পোর্শন, তার পোর্শনের টাকা অলরেডি দিয়ে দিয়েছে, সিআরএফ এর টাকা। উনি অসংখ্য মিথ্যা কথা বলেন এবং সেই মিথ্যা কথা বলার পরে ধরাও পড়েন। ঘর বাড়ি যেগুলো ভেঙে গেছে, ইতিমধ্যেই আপনারা জানেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফ্লাডেও 1 পয়সা আমাদের দেয় না। যদিও ফ্লাড কন্ট্রোল বোর্ড, ফ্লাড অ্যাকশন, এগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অধীনে। কত টাকা আপনার প্রাপ্য আপনি পেয়েছেন, ইউটিলাইজেশন দিয়েছেন, তার একটা হোয়াইট পেপার আপনি মুখ্য সচিব বা আপনার ডিজাস্টার ম্যানেজমেন্টের যিনি সচিব আছে তাকে দিয়ে প্রকাশ করতে পারেন, বা আপনি নিজেই করতে পারেন, কারণ আপনার তো সবাই ল্যাম্পপোস্ট। এবং যতক্ষণ মহালয় হাই টাইড না কাটছে এবং ওয়েদার ডিপার্টমেন্ট ক্লিয়ারেন্স না দিচ্ছে, ততক্ষণ যারা গঙ্গা ভাঙন বা গঙ্গার সামনে এলাকায় বা বন্যাক্লিষ্ট অবস্থায় আছেন,
তাদের বলবো প্লিজ কষ্ট করে কয়েকটা দিন রিলিফ সেন্টারে থাকুন। বাড়ি বাঁচবে বাড়ি থাকলে, জীবন থাকলে, কিন্তু জীবন চলে গেলে শুধু বাড়ি থেকে কোনো লাভ নেই। দক্ষিণের পর এবার উত্তরের পালা। জলের সঙ্গে যুদ্ধ, জলের সঙ্গে মানুষের যুদ্ধকে ছাপিয়ে যাচ্ছে রাজনীতির যুদ্ধ। মুখ্যমন্ত্রী কখনো ডিভিসির ঘাড়ে দায় চাপাচ্ছেন, কখনো আবার নেপালের ঘাড়ে দায় চাপাচ্ছেন। উত্তর হোক বা দক্ষিণ, সব জায়গাতেই বন্যার জন্য মুখ্যমন্ত্রীর কমন টার্গেট কেন্দ্রীয় সরকার। রাজনীতির এই যুদ্ধের মধ্যে চলুন ডেবরার গোলগ্রাম, এই গ্রাম পঞ্চায়েতের খাজুরি সহ বেশ কয়েকটি গ্রামের ছবি আপনাদের দেখাই। বন্যার জল সেখানে 12 দিন আগে ঢুকেছে, 12টা দিন। ভাবুন, এখনো সেখানে মানুষের যাতায়াতের ভরসা কলার ভেলা, মানে কলা গাছের ভেলা, নয়তো বুক সমান জল। সেই জল ভেঙে তাদের এগোতে হচ্ছে। আর সেখানেই কলা গাছের ভেলায় চেপে পৌঁছে যান আমাদের প্রতিনিধি, আমার সহকর্মী দেবব্রত। গ্রামের মানুষের কথা সেখানে তিনি শুনে এসেছেন গিয়ে। কোথাও ত্রাণ পৌঁছয়নি এখনো, হাহাকার সেখানে। শুনুন একবার। রাস্তার উপর দিয়ে যাচ্ছি, এই যে কোলার ভেলায় দাঁড়িয়ে রয়েছি, আর ঠিক এভাবেই ডেবরা ব্লকের খাজুরি বন্যা কবলিত এলাকায় সাধারণ মানুষকে যাতায়াত করতে হচ্ছে। আমার সহকর্মীকে দেখাতে বলবো যে কিভাবে মহিলারা যাতায়াত করছেন। ঠিক এইভাবেই এক কোমর জল পেরিয়ে প্রতিদিন প্রতিনিয়ত তাদের যাতায়াত করতে হচ্ছে। কংসাবতী নদীর বাঁধ ভেঙে ডেবরার বিস্তীর্ণ এলাকা প্লাবিত। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি খাজুরি এলাকায়। এই খাজুরির চতুর্দিকে জলমগ্ন, পুরো গ্রামটা একরকম জলবন্দী হয়ে রয়েছে। হ্যাঁ, 12-14 খানা গ্রাম এরকম জলের নিচে রয়েছে এখন। চতুর্দিকে জল, যাতায়াতের একমাত্র রাস্তা কোলার ভেলা, নতুবা এক কোমর জল ঠেলে। বন্যা আজ প্রায় 12 দিন, বৃষ্টি থেমে গেছে, কিন্তু তারপরেও এই এলাকার জল কমেনি। আর এখানে শুধু রাজনীতি বলছে, তোমরা বিজেপি করো, ও করো, তোমাদেরকে দেওয়া যাবে না। আর এখানে বিপদের দিনে বিজেপি, তৃণমূলের এসব পার্টি কি আছে? অঞ্চল থেকে মানে সরকারিভাবে আমাদের একটা সূচো পর্যন্ত আসে না। ভোটের সময় এই এলাকায় দেখা মিললেও এই বন্যার সময় কিন্তু সাধারণ যে রাজনৈতিক নেতারা, তাদের কিন্তু কোনো দেখা সাক্ষাৎ নেই। তাই রাজনৈতিক নেতাদের উপর ক্ষোভ বাড়ছে এলাকার মানুষের। ভোটের এলে পরে তখন ভোট দিতে হবে, ভোট দিতে হবে, কিন্তু এখন কি দিচ্ছে আমাদেরকে? এই বিপদে যদি না কেউ পাশে রইলো, তাহলে কি দাম রইলো? তাহলে কিসের সরকার? সে একটা পাশে কেউ একটা মানুষ নাই, না আছে তৃণমূল, না আছে বিজেপি, কেউ নাই। এই ভোটের সময় আসবে তখন ভোট দিতে হবে, এই জায়গাটায় ভোটটা দিতে হবে, কিন্তু তখন আর কি, এখন আর কোনো দাদা বসাই নাই। আর তখন খালি পায়ে চলে আসতেছে ভোট লার বেলা, এখন জুতা পরেও আসেনি মানুষ। ঠিক আছে, তাহলে শ্যাম রাখি না কুল রাখি? আর সেই একুল ওকুল দুকুলই ভেসেছে ঘাটালে। আর ঘাটালের বাস্তু তুরে অফিসচ্যুত থানা, জলে থই থই অবস্থা, সেখানে জল থই থই অবস্থা। পুলিশ এখন যায় কোথায়? তা বলে অফিস দখল হয়ে যাবে আমরা বলছি না, কি অভিযোগ উঠছে তেমনটাই। মহকুমা সেচ দপ্তরের অফিসে ঘাটাল থানা উঠে গিয়েছে। ঠিক ছিল অস্থায়ীভাবে সেচ দপ্তরে উঠে যাবে থানা, কিন্তু এখন নাকি সেচ অফিসেই জাঁকিয়ে বসেছে পুলিশ, ওঠার নাম মাত্র নেই। জল ঘোলা শুরু হয়ে গিয়েছে মহকুমা সেচ আধিকারিকের এক চিঠিতেই। হ্যাঁ, অফিস ফেরত চেয়ে চিঠি গেছে জেলা এবং রাজ্য সেচ দপ্তরে। ব্যাস, আর কি? ঘাটালের থই থই জলে ঘূর্ণিপাক দশা। জল ঢুকেছে ঘাটাল থানায়, আর সেই থানায় এখন উঠে গিয়েছে মহকুমা সেচ দপ্তরে। নামের ফলকও বদল হয়েছে। সেচ দপ্তরের আধিকারিকের নাম ফলক বদলে লিখেছে ওসির নেম প্লেট। এই সেই সেচ দপ্তরের অফিস, যেই সেচ দপ্তরের অফিস ফিরে পেতে ঘাটাল মহকুমা সেচ দপ্তরের আধিকারিক তিনি জেলা থেকে রাজ্য সেচ দপ্তরের আধিকারিকদের চিঠি দিয়েছেন। অফিস ফেরত চেয়ে চিঠি পাঠিয়েছেন মহকুমা সেচ দপ্তরের আধিকারিক। চিঠি গিয়েছে জেলা ও রাজ্য সেচ দপ্তরে। আধিকারিকদের চিঠি দিয়েছেন। তিনি যেটা জানিয়েছেন, তার অফিস থানায় পরিণত হয়েছে। তিনি এখানে আসতে পারেননি, তার অফিসারেরাও এখানে আসতে পারেননি। ছিল সেচ দপ্তরের অফিস, এখন সেটাই ঘাটাল থানা। থাকতে জায়গা যাচ্ছে পাচ্ছে নি, ওই জন্য তাকে এসছে। কদিন করে ডুবে যায় থানা? হ্যাঁ, ওই তো এখন 1 মাস। থানা এখানে থাকেনি, এখানে ওর জল বাড়ানোর জন্য, বেড়ে যাওয়ার জন্য এখানকে থানা উঠে আসতে বাধ্য হয়েছে। ইরিগেশনের কাকে পেয়েছি বলুন তো? ইরিগেশনের কাউকেই পাইনি। কন্ট্রাক্টরের সাথে জাস্ট কথা হয়েছে, আমরা লেবার নিয়ে এসে মাটি কেটে নিয়ে গিয়ে নিজেরা গিয়ে বাঁধ বেঁধেছি। সাথে আমাদের ওসি স্যার সবসময় আমাদের সহযোগিতা করেছে।
ও সে নিজে জল নিয়ে গিয়ে সেখানে মানুষকে দিয়েছেন, তিরপল নিয়ে গিয়ে দিয়েছেন বাঁধ বাঁধার জন্য। জল থই থই ঘাটাল, সেই ঘাটাল মাস্টার প্ল্যানের সেচ দপ্তরের নথিও পুলিশি হেফাজতে। মহকুমা সেচ দপ্তরের আধিকারিক উজ্জ্বল মাখাল কোনো প্রতিক্রিয়া দেননি, জানিয়েছেন অফিস ফিরে পেলে খুশি হবেন। প্রশ্ন তো সেখানে, থানা থাকলে সেচ দপ্তরের অফিস বসবে কোথায়? সেচ দপ্তরটা তো এখান থেকে তো উঠে গেল। কেন উঠে গেল? এত বড় জায়গা আছে সেচ দপ্তরের, এইটা কি এই এলাকাটা দেখুন, এখানে সেচ দপ্তর আরামসে করতে পারবে। এতগুলো দপ্তর নিয়ে এতদিন বসে আছে, তারা যদি সঠিকভাবে কাজ করতো তাহলে তো বাঁধের কাজ কবে হয়ে যেত, তাহলে বন্যার সময় এত হুলুস তুলুস পড়তো না। তবে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে এখনও পর্যন্ত পুলিশ থেকে শুরু করে সেচ দপ্তরের আধিকারিকরা কেউই কোনো প্রতিক্রিয়া দেয়নি। এখন দেখার, ঘাটালে বন্যার জল যন্ত্রণার মাঝে নতুন এই সেচ দপ্তরের অফিসে থানা করার বিতর্ক কোথায় গিয়ে শেষ হয়। অফিস ফেরত চায় সেচ দপ্তর, জেলা ও রাজ্য সেচ দপ্তরে আধিকারিকের চিঠি। সেই আবেদনপত্রই সোশ্যাল মিডিয়ায় পোস্ট জগন্নাথ চট্টোপাধ্যায়। লিখলেন, মগের মুলুক। তাহলে কি বুঝলেন? হ্যাঁ, বিজেপির হাতে নতুন হাতিয়ার উঠে আসলো। দপ্তরের চিঠি এবং পুলিশের যে ছবি দখল করে নেওয়া, তার যে কথা লিখেছি, সেখানে সেচ দপ্তর যা লিখেছে জোর করে দখল করে নিয়েছে। তো সাপে পুলিশকে কাটলে সাপে সেচ দপ্তরের এসডিও কে কাটছে না। আর এই বন্যা পরিস্থিতিতে সবার আগে প্রয়োজন তো সেচ দপ্তরের কর্তাদের। ইতিমধ্যেই সেই যে আবেদনপত্র সেচ দপ্তরের থানা ফিরে পাওয়ার, তা প্রকাশ্যে আসতে শুরু হয়েছে জোরশোরগোল, শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। যখন উদ্বাস্তু হয়ে যায় তো সাধারণ উদ্বাস্তুদেরকে দেখবে কে? কেউ দেখার নেই, পুলিশ তাদেরকে উদ্বাস্তু করে দিচ্ছে। রাজ্যের তাহলে প্রশাসনের কি অবস্থা আমরা বুঝতে পারছি সহজে। সাধারণ মানুষের জায়গা কোথায় থাকবে? আমি এটা বলতে পারবো না। আমার মনে হয় থানাতে জল ঢোকার জন্য হয়েছে, না জেনে বলা ঠিক হবে না। যদিও থানা অন্য কোনো জায়গায় করা উচিত ছিল, ইরিগেশন দপ্তরে পুলিশের অফিস হওয়া উচিত নয়। তবে আমি যেটুকু জেনেছি, থানা জলে ডুবে যাওয়ার কারণেই তারা ইরিগেশন অফিসে গিয়ে থানা চালিয়েছে। এবার একটু অন্যরকম বিষয় আপনাদের জানাই। মানে আমরা প্রত্যেকেই জানি, তবুও বেশ কিছু সময় এই ব্যাপারগুলো আর একটু চোখে আঙুল দিয়ে দেখার মতন পরিস্থিতি তৈরি হয়। ওই যে বলা হয় না যে কোনো একটা বিষয় নিয়ে যদি লেগে থাকা যায়, অধ্যাবসায়, পার্সিভারেন্স, সে লেগে থাকলে অনেক কিছুই করা যায়। আর সেটাই যেন আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন বেলডাঙ্গার ভাপতা নেতাজি হাই স্কুলের প্রধান শিক্ষক। মাসখানেক আগে স্কুলের দায়িত্বে এসেছেন তিনি, প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে এসেছেন। প্রথম কাজ কি? প্রথম কাজ ছাত্রদের মধ্যে শৃঙ্খলা ফেরানো। প্রধান শিক্ষকের ডাকা মিটিংয়ে 95% অভিভাবক হাজির ছিলেন। বেশ কিছু নিয়মের কথা তিনি জানান। সেই সব নিয়মে কিন্তু ওই শৃঙ্খলাবদ্ধ করা, আরও শৃঙ্খলাবদ্ধ করা স্কুলকে। অভিভাবকরাও তার সঙ্গে প্রায় সব বিষয়ে একমত হন, প্রায় নয় সব বিষয়ে একমত হন। কিন্তু কয়েকজন ছাত্র মানেনি। হ্যাঁ, কিছু কিছু বিষয় তাদের আপত্তি ছিল। প্রধান শিক্ষক তারপর কি করলেন দেখুন। সেলুনের সামনে এক দঙ্গল ছাত্রের ভিড়, পরনে স্কুল ড্রেস, হেড স্যারও আছেন। সব মিলিয়ে 37 জন ছাত্র। ওরা সবাই বেলডাঙ্গার ভাপতা নেতাজি হাই স্কুলের ছাত্র। কিন্তু দল বেঁধে সেলুনের সামনে কি করছে? আমি বলেছিলাম ওদেরকে যে তোমাদের চুল কিন্তু এই রং করা চুল, বড় বড় চুল, এটা কিন্তু ছাত্র সুলভ আচরণ নয়। তোমরা বিদ্যালয়ে পড়ো, কলেজে নয়। তাই তাদেরকে গতকাল আমি প্রার্থনার সময় প্রার্থনা লাইন থেকে বের করি বেছে বেছে, এবং তাদেরকে নিয়ে গিয়ে পাশে, স্কুলের পাশে একটা সেলুন ছিল, সেখানে নিয়ে গিয়ে আমি সম্পূর্ণ আমাদের নিজেদের খরচে আমরা চুলগুলো কাটিয়েছি। হেড স্যার সদ্য দায়িত্ব নিয়ে স্কুলে এসেছেন। স্কুলে শৃঙ্খলা আনতে অভিভাবকদের সঙ্গে মিটিং করেছেন, তাতে কাজও হয়। 37 জন ছাত্র চুলে বদল আনতে চায়নি, তাদের নিয়ে গিয়ে চুল কাটিয়ে দিলেন প্রধান শিক্ষক নিজেই। সেখানে গার্জেনরা আমাকে সাধুবাদ জানিয়েছে, বলেছে না স্যার এটা দরকার ছিল, এবং লোকাল গার্জেনরাও সেখানে উপস্থিত। এবং সব থেকে আমার ভালো লেগেছে, যখন আমি চুল কাটাচ্ছিলাম দাঁড়িয়ে, কয়েকজন গার্জেন, ওখানকার লোকাল মানুষজন এসে আমাকে বললো যে স্যার আপনাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে না রোদ্রে, আপনি যান স্কুলে, আমরা দাঁড়িয়ে চুল কাটাচ্ছি। যদি আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকারা অ্যাক্টিভ হই এবং তাদেরকে বোঝাতে পারি ছেলে মেয়েদেরকে, তাহলে বুঝিয়ে অনেকটা আসে। বাকিটা তো ভালোবাসার মধ্য দিয়ে করতে হবে, সেটাই আমি করেছি।